সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বার্থ ডিফেক্টস নিয়ে। এই ভিডিওটি দেখলে তোমরা জানতে পারবে ক্রোমোজোমের স্ট্রাকচারাল এবং নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিসের জন্য কমন যে বার্থ ডিফেক্টগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে। চলো শুরু করা যাক। আমরা জানি মেল এবং ফিমেল গ্যামিট স্পার্ম এবং ওভামের মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয় এবং সেখান থেকে সেল ডিভিশন হতে হতে আলটিমেটলি একটি পূর্ণাঙ্গ হিউম্যান বডি তৈরি হয়। এখন এই গ্যামিট তৈরির প্রসেসটাকে কি বলে? একে বলে গ্যামিটোজেনেসিস। আর এই গ্যামিটোজেনেসিসটা হওয়ার জন্য প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে অনেক ধাপে মাইটোটিক সেল ডিভিশন হয়, পরবর্তীতে মায়োটিক সেল ডিভিশন হয়। তো আলটিমেটলি এই বাম দিকের স্টেজে আসার জন্য এই সেলগুলোকে মাইটোটিক এবং মায়োটিক সেল ডিভিশনের কতগুলো স্টেজ পার হতে হয়। তো এই সময়ে তাদের যে কোনো ধরনের মিস্টেক বা এরর হতে পারে, সেগুলো নিয়েই আমরা এখন আলোচনা করব। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি সেলকে, যেটি মাইটোটিক সেল ডিভিশনের মেটাফেজ স্টেটে আছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলো ইকুয়েটোরিয়াল রিজিয়নে সজ্জিত আছে। এখানে আমরা 3টি ক্রোমোজোমকে দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি 46টি ক্রোমোজোমই কিন্তু থাকছে। আমরা দেখানোর সুবিধার জন্য এভাবে দেখিয়েছি। এখন দেখো, এই সেন্ট্রোমিয়ার বরাবর স্প্লিট হয়ে দুটো ক্রোমাটিড দুই পোলের দিকে রওনা হবে, তাই না? এটা হবে অ্যানাফেজ স্টেজে। দেখো পরের ছবিটিতে, দেখো উপরের ক্রোমোজোমগুলো এরা কিন্তু স্প্লিট হয়েছে এবং দুই পোলের দিকে যাত্রা শুরু করেছে, তাহলে তাদের প্রপার ডিসজাংশন হয়েছে। আর দেখো নিচের যে ক্রোমোজোমটিতে, সেটি শুধুমাত্র একদিকে চলে গেছে, অর্থাৎ দুটি ক্রোমাটিডই কিন্তু দেখো বাম দিকে চলে গেছে, ডান দিকে কোনো ক্রোমাটিডই যায় নাই। পরবর্তীতে সাইটোকাইনেসিস যখন কমপ্লিট হয়ে গেল এবং দুইটি সেল যখন আলাদা হয়ে গেল, তখন দেখো বাঁ দিকে যে সেলটি তৈরি হবে সেখানে ক্রোমোজোমের নাম্বার হবে একটি বেশি, আর ডান দিকে যে সেলটি তৈরি হবে সেখানে ক্রোমোজোম নাম্বার একটি কম থাকবে। তাহলে তাদের যে সেন্ট্রোমিয়ার বরাবর স্প্লিটিং হলো না, তাহলে তাদের যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটাকে বলা হচ্ছে নন ডিসজাংশন। এখন আমরা দেখব মায়োটিক সেল ডিভিশনে কীভাবে নন ডিসজাংশন হয়ে থাকে। এই ছবিটিতে ফার্স্ট এবং সেকেন্ড মায়োটিক ডিভিশন দেখানো হয়েছে, এবং দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে ফার্স্ট মায়োটিক ডিভিশনে হোমোলোগাস ক্রোমোজোম দুটি সেপারেট হয়ে গেছে, আবার সেকেন্ড মায়োটিক ডিভিশনে ক্রোমাটিডগুলো স্প্লিট হয়ে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে নর্মাল মায়োটিক সেল ডিভিশন। এখন দেখো ফার্স্ট মায়োটিক সেল ডিভিশনে যদি হোমোলোগাস ক্রোমোজোম দুটি সেপারেট না হয়, সেক্ষেত্রে দেখো কি হয়েছে, যে একটি সেলেই দুটি হোমোলোগাস ক্রোমোজোম থেকে গেছে, আরেকটি সেলে কোনো ক্রোমোজোম নেই। তাহলে আলটিমেটলি সেকেন্ড মায়োটিক ডিভিশন শেষ করে দেখো যে একটা সেলে ক্রোমোজোমের সংখ্যা হয়ে যাবে 24, আরেকটা সেলে ক্রোমোজোমের সংখ্যা হয়ে যাবে 22। এটা আরেকটু ভালো দেখা যাবে পরের ছবিতে। দেখো যে ফার্স্ট মায়োটিক সেল ডিভিশনটা নর্মাল হয়েছে, সেকেন্ড মায়োটিক সেল ডিভিশনে দেখো যে ক্রোমোজোমটি স্প্লিট হয়ে দুইটি আলাদা পোলে যায় নাই, একই দিকে ক্রোমাটিড দুটি থেকে গেছে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে যেদিকে ক্রোমাটিড সেপারেট হয়ে আসলো না, তাহলে সেই দিকের ক্রোমোজোম সংখ্যা কত হবে? এক কম হবে, তাই না? তাহলে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 22। পরবর্তীতে এটি যদি একটি নর্মাল গ্যামেটের সাথে ফার্টিলাইজেশন হয়, তাহলে আলটিমেটলি কি থেকে যাচ্ছে, যে একটি ক্রোমোজোম কিন্তু ডেফিসিয়েন্ট থেকে যাচ্ছে। তাহলে এই কন্ডিশনটাকে বলা হচ্ছে মোনোজোমি, অর্থাৎ একটা পার্টিকুলার ক্রোমোজোমের একটা কপি থাকছে। আর দেখো নন ডিসজাংশন হয়ে যেদিকে ক্রোমোজোম বেশি থেকে গেল, সেদিকে দেখো তাহলে একটা কপি বেশি থাকছে, পরবর্তীতে ফার্টিলাইজেশন হলে কি হয়ে যাচ্ছে, তাহলে একটা পার্টিকুলার ক্রোমোজোমের কপি থাকছে টোটাল 3টা। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ট্রাইজোমি। তাহলে মাইটোটিক এবং মায়োটিক সেল ডিভিশনে নন ডিসজাংশন প্রসেসটি কীভাবে হয়ে থাকে আমরা সেটা দেখতে পেলাম। এই জিনিসটি আমাদের জানতেই হবে, সেটি হচ্ছে যে নন ডিসজাংশনের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অ্যাডভান্সড প্যারেন্টাল এজ। মোর স্পেসিফিক্যালি ম্যাটার্নাল এজ যখন 35 ক্রস করে, তখন কিন্তু নন ডিসজাংশনের সম্ভাবনা অনেক বেড়ে যায়। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ট্রান্সলোকেশন। এই ছবিটিতে দেখো একটি ক্রোমোজোমকে দেখানো আছে, তার পাশের ছবিটিতে আরেকটি ক্রোমোজোমকে দেখানো আছে, অর্থাৎ এই দুটো হোমোলোগাস ক্রোমোজোম না, দুটি ভিন্ন ক্রোমোজোম।
আর কালো দাগ দিয়ে দেখানো হয়েছে এই জায়গাগুলোতে ক্রোমোজোমটা ভেঙে যায়। এবং দেখো কি হয় যে নীলটি থেকে একটি অংশ ভেঙে লালে এসে যুক্ত হয়, আবার লালটি থেকে একটি অংশ ভেঙে নীলে যুক্ত হয়। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম নয়, এরকম দুটি ক্রোমোজোমের মধ্যে যদি একটা নির্দিষ্ট অংশ ভেঙে গিয়ে যদি অন্য জায়গায় যে যুক্ত হয়, এই ঘটনাটিকে বলা হচ্ছে ট্রান্সলোকেশন। এখন দেখো বাম দিকের ক্রোমোজোমটি থেকে ডান দিকে একটি অংশ চলে যাচ্ছে, আবার ডান দিকের ক্রোমোজোম থেকে একটি অংশ বাম দিকে চলে আসছে, অর্থাৎ এই ট্রান্সলোকেশনটা হচ্ছে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। আরও এক ধরনের ট্রান্সলোকেশন আছে। এই ছবিটিতে দেখো দুইটি ক্রোমোজোমকে দেখানো হয়েছে, ক্রোমোজোম 14 এবং ক্রোমোজোম 21। এবং তোমরা জানো যে এরা হচ্ছে অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোম। কেন? সেন্ট্রোমিয়ারটা অনেকটা এন্ডের দিকে। এরকম 5টি ক্রোমোজোম আছে যারা অ্যাক্টোসেন্ট্রিক। এখন আমরা দেখি ট্রান্সলোকেশন হলে এদের কি অবস্থা হয়। দেখো যে 21 নম্বর ক্রোমোজোমের যে লং আর্ম সেটা ট্রান্সলোকেটেড হয়ে যুক্ত হয়েছে 14 নম্বর ক্রোমোজোমের লং আর্মের সাথে। আর দেখো শর্ট আর্মগুলো আবার পরস্পরের সাথে যুক্ত হয়, কিন্তু পরবর্তীতে তারা লস্ট হয়ে যায়। এই ট্রান্সলোকেশনটিকে বলে রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। এই ছবিটিতে ট্রান্সলোকেশন হওয়ার পরে আমরা 14 আর 21 নম্বর ক্রোমোজোমের লং আর্ম যে যুক্ত হয়েছে সেটা দেখতে পাচ্ছি। এখন আমরা তো জানি যে প্রত্যেকটা ক্রোমোজোম পেয়ার হিসেবে থাকে, অর্থাৎ 14 নম্বর ক্রোমোজোম 2টা, 21 নম্বর ক্রোমোজোম 2টা। প্রতি 1000 মানুষে একজনের এরকম রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন হয়ে থাকে। কিন্তু যাদের ট্রান্সলোকেশন হয়েছে তারা কিন্তু সাধারণত হেলদি থাকে। কিন্তু একটি সমস্যা আছে, সমস্যাটা তাদের না, তাদের পরবর্তী বংশধরের। খেয়াল করো, এরকম ট্রান্সলোকেশন যার হয়েছে তার যে গ্যামিটগুলো তৈরি হবে সেটা তৈরি হতে পারে এরকম, যে 14 আর 21 একটি করে ক্রোমোজোম, অথবা শুধুমাত্র 14 আর 21 ক্রোমোজোমের লং আর্ম যুক্ত হয়ে যে ট্রান্সলোকেটেড ক্রোমোজোমটা শুধু সেটা, অথবা 14 একটা আর ট্রান্সলোকেশন হয়ে যেটা হয়েছে সেটা একটা, অথবা হতে পারে ট্রান্সলোকেশন হয়ে যেটা তৈরি হয়েছে সেটা এবং 21। আমরা সবটা আলোচনা করব না, আমরা শুধু ডান পাশের যে গ্যামিটটি তৈরি হয়েছে সেটার ফেটটা আলোচনা করব। বাকিটার আলোচনা আমরা এখানে করছি না, সেটার জন্য আমরা একটা সেপারেট ভিডিওতে আলোচনা করব। এখন দেখো এই গ্যামিটটির যখন ফার্টিলাইজেশন হবে তখন কি হবে, যে 14 নম্বর ক্রোমোজোম আরও একটা যুক্ত হবে, 21 নম্বর ক্রোমোজোম আরও একটা যুক্ত হবে, তাই না? কেননা আরেকটি গ্যামিট থেকেও প্রত্যেকটি ক্রোমোজোমের একটি করে প্রতিনিধি আসবে। তাহলে আলটিমেটলি তার জাইগোটে কি তৈরি হচ্ছে, যে 21 নম্বর ক্রোমোজোমটা হয়ে যাচ্ছে কিন্তু 3টি। এই কন্ডিশনটিকে বলে ট্রাইজোমি 21। এটি কিন্তু একটি অ্যাবনর্মাল কন্ডিশন, কেননা কোনো ক্রমেই কোনো ক্রোমোজোমের কপি বেশি থাকা যাবে না, বেশি থাকলে সেটি অ্যাবনর্মালিটি প্রডিউস করবে। এতক্ষণ আমরা ট্রান্সলোকেশন নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আরেকটি ঘটনা নিয়ে আলোচনা করব। এই ছবিটিতে দেখো যে ফার্টিলাইজেশন হচ্ছে, তারপর যে জাইগোট ফর্মেশন হয়েছে, সেখান থেকে আবার সেল ডিভিশনের মাধ্যমে আবার অনেকগুলো সেল তৈরি হচ্ছে। এখন কোনো একটা সেলের যদি মিউটেশন হয় অথবা মাইটোসিসটা যদি ডিফেক্টিভ হয়, তাহলে দেখো কি হচ্ছে, যে ডিফেক্টিভ সেলটা থেকে একটা পপুলেশন তৈরি হচ্ছে আর নর্মাল সেলগুলো থেকে আরেকটা পপুলেশন হচ্ছে। আলটিমেটলি যে ম্যাচিওর হিউম্যান বিইংটা তৈরি হচ্ছে তার দেখো সেলের পপুলেশনগুলো কিন্তু দুই রকম, অর্থাৎ তার একটি মোজাইক ফরমেশনে চলে গেছে। এই ঘটনাটিকে বলা হয় মোজাইসিজম। এখানে নর্মাল সেলও আছে, আবার অ্যাবনর্মাল ক্রোমোজোমের সেলও আছে। এতক্ষণ আমরা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির বেসিক মেকানিজমগুলো নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা চলে যাই ক্লিনিক্যাল ডিসঅর্ডার্সে। এই বাচ্চাটিকে দেখো, এর ফেসটা ফ্ল্যাট এবং ব্রড, তাই না? আর এর চোখের মিডিয়াল সাইডে একটি স্কিনের ফোল্ড থাকে, একে বলে এপিক্যান্থাল ফোল্ডস। আর দেখো বাচ্চাটার নেকটা কিন্তু অনেক শর্ট, ট্রাঙ্কটা প্রোট্রুডেড। আর এই বাচ্চাটার যে প্যালপেব্রাল ফিশার আছে সেটা দেখো অনেকটা অবলিক, হরিজেন্টাল না। আর এই বাচ্চাটার থাকে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি এবং সাথে কার্ডিয়াক ডিফেক্ট। আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই বাচ্চাটার পামার যে ট্রান্সভার্স ক্রিজ সেটা একটা, নর্মালি মানুষের দুটা থাকে। তোমরা নিজেদের হাতে দেখো, দেখলে বুঝতে পারবে। একে বলা হয় সিমিয়ান ক্রিজ, সাধারণত এপ বা মাঙ্কিতে এরকম দেখা যায়। এখন বলতে হবে এই বাচ্চাটার কি হয়েছে। বাচ্চাটার এই কন্ডিশনটিকে বলে
ডাউন সিনড্রোম। প্রত্যেক 300 বাচ্চার মধ্যে একটি বাচ্চা এরকম ডাউন সিনড্রোমের পাওয়া যায় যখন ম্যাটার্নাল এজ 35, ম্যাটার্নাল এজ যদি বেড়ে 40 হয় সেক্ষেত্রে প্রত্যেক 100 বাচ্চার মধ্যে একটি বাচ্চা ডাউন সিনড্রোমে আক্রান্ত হতে পারে। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে টোটাল ক্রোমোজোমের পিকচার। এখানে ল্যাবরেটরি টেকনিক অ্যাপ্লাই করে ক্রোমোজোমগুলোকে আলাদা করে এবং স্টেইন করে দেখানো হয়েছে। এই পিকচারটিকে বলা হচ্ছে ক্যারিওটাইপ, আর প্রসেসটিকে বলা হয় ক্যারিওটাইপিং। আমরা জানি একজন স্বাভাবিক মানুষের 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। এখানে দেখো কয়টি ক্রোমোজোম আছে। খেয়াল করো, এই লাল মার্কটি দিয়ে দেখানো হয়েছে এখানে 21 নম্বর ক্রোমোজোমটি 3টি কপি আছে। তাহলে টোটাল ক্রোমোজোম নাম্বার কত? 47, এবং এটা একটা ফিমেল বাচ্চার জন্য 2টি এক্স ক্রোমোজোম আছে। তাহলে আমরা পাচ্ছি ট্রাইসোমি 21। এখন এই ব্যাপারটা কেন হলো? মায়োটিক নন ডিসজাংশনের জন্য এটা হয়ে থাকে। এছাড়াও ট্রান্সলোকেশনের মাধ্যমেও 3 to 5% কেসে ডাউন সিনড্রোম হয়ে থাকে। এছাড়াও ডাউন সিনড্রোমের ক্ষেত্রে মোজাইসিজম থাকে। সেটা কীরকম? যে দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য সেলস নর্মাল, কিন্তু কিছু কিছু অ্যাবনর্মাল সেল থাকে যেখানে এরকম ট্রাইসোমি পাওয়া যায়। এটা হচ্ছে ডাউন সিনড্রোমের লেস সিভিয়ার ফর্ম। এখন আমরা চলে আসি পরবর্তী ক্লিনিক্যাল ডিসঅর্ডারে। এই ছবিটিতে দেখো এই বাচ্চাটার মাথাটা ছোট, আবার দেখো এই যে জটা সেটাও কিন্তু ছোট, দেখো মুখটাও ছোট, আর দেখো বাচ্চাটার রেডিয়াস আর আলনাটা কিন্তু নেই, অর্থাৎ তার স্কেলিটাল ম্যালফরমেশন রয়েছে। আর দেখো এই বাচ্চাটার ক্ষেত্রে দেখো যে বাচ্চাটার ফিস্টটি ক্লেন্সড অবস্থায় আছে এবং আঙ্গুলগুলো একটা আরেকটার সাথে ওভাররাইডিং। একই সাথে এই বাচ্চাগুলোর ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিও থাকে। এখন বলতে হবে এই কন্ডিশনটার নাম কি? একে বলে এডওয়ার্ড সিনড্রোম। প্রত্যেক 5000 বাচ্চার মধ্যে একটি বাচ্চা এরকম এডওয়ার্ড সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে। তবে 85% ক্ষেত্রে এরকম বাচ্চা 10 উইকস অফ প্রেগনেন্সি আর ফুল টার্মের মাঝামাঝি সময়ে লস্ট হয়ে যায়। শুধুমাত্র 5% বাচ্চা 1 বছরের বেশি বাঁচে। এখন আমরা দেখি এই কন্ডিশনটা কেন হলো। এই ছবিটিতে দেখো আমরা ক্যারিওটাইপটা দেখতে পাচ্ছি। এখানে কি কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যাচ্ছে? দেখো ক্রোমোজোম 18-এর 3টি কপি আছে। তাহলে একে বলা হচ্ছে ট্রাইসোমি 18। এখন এখানে অ্যাকচুয়ালি কি হয়? নন ডিসজাংশন হয়। এখানেও মোজাইসিজমের কারণে এই কন্ডিশনটা হতে পারে, এবং রেয়ারলি ট্রান্সলোকেশনের কারণেও এই কন্ডিশনটা হতে পারে। আমরা চলে আসি পরবর্তী ক্লিনিক্যাল ডিসঅর্ডারে। এই ছবিটিতে দেখো এই বাচ্চাটার কী হয়েছে। এই বাচ্চাটার ফোরব্রেন, যেটি দুটি আলাদা পার্ট থাকার কথা, সেটি কিন্তু একসাথে থাকে। এই জন্য একে বলা হচ্ছে হলো প্রোজেনসেফালি। আর দেখো বাচ্চার চোখটা পুরোপুরি ডেভেলপ করে না, একে বলে মাইক্রো অপথ্যালমিয়া। এছাড়াও বাচ্চাটার আছে ক্লেফট লিপ এবং ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, সাথে আছে কনজেনিটাল হার্ট ডিফেক্ট। এখন বলতে হবে এই বাচ্চাটার কি হয়েছে। এই কন্ডিশনটাকে বলে পাতাও সিনড্রোম। প্রত্যেক 20,000 বাচ্চার মধ্যে একটি বাচ্চা এরকম পাতাও সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে। এখন এই কন্ডিশনটা কেন হলো? এখানে দেখো ক্রোমোজোম 13-এর 3টি কপি আছে। তাহলে এই কন্ডিশনটা তৈরি হয়েছে ট্রাইসোমি 13-এর জন্য। আবার সেটা কিভাবে হলো? সেটা মোস্টলি হয় নন ডিসজাংশন ডিউরিং মায়োসিস সেল ডিভিশন। এছাড়াও ট্রান্সলোকেশন এবং মোজাইসিজমের মাধ্যমেও এই কন্ডিশনটা হতে পারে। আমরা চলে আসি পরবর্তী ক্লিনিক্যাল ডিসঅর্ডারে। এই ছবিটিতে দেখো একজন মেলের ছবি এখানে দেখানো হয়েছে। দেখো যে তার বিয়ার্ডের ডেভেলপমেন্টে ঠিকমতো হয় নাই এবং তার বডি হেয়ারের পরিমাণ অনেক কম। আরেকটি বিষয় দেখো যে তার টেস্টিকুলার অ্যাট্রফি আছে এবং তার অনেকটা ব্রেস্ট ডেভেলপ করেছে। এই কন্ডিশনটার নামটা কি? একে বলে ক্লাইনফিল্টার সিনড্রোম। প্রত্যেক 500 থেকে 1000 মেলের মধ্যে একজনের এরকম ক্লাইনফিল্টার সিনড্রোম থাকে। এখন আমরা দেখি এই কন্ডিশনটা কেন হলো। অ্যাকচুয়ালি একটা মেলের সেক্স ক্রোমোজোম থাকার কথা XY, তার আছে XXY। এখন এই XXY এটা তার কেন হলো? এটা হয়েছে
এক্স এক্স যে হোমোলোগাস ক্রোমোজোম আছে সেইটার নন ডিসজাংশনের কারণে। এই নন ডিসজাংশনটার কারণে ম্যাটার্নাল যেখানে একটা এক্স ক্রোমোজোম আসার কথা সেখানে দুইটি এক্স ক্রোমোজোম চলে এসেছে এবং সাথে প্যাটার্নাল ওয়াই ক্রোমোজোম এসেছে। তাহলে তার আলটিমেট সেক্স ক্রোমোজোম হয়েছে তিনটি, এক্স এক্স ওয়াই। আমরা চলে আসি আমাদের শেষ ক্লিনিক্যাল ডিসঅর্ডারে। এই ছবিটিতে দেখো অ্যাপিয়ারেন্সটা ফিমেলের মতো, তাই না? আর দেখো চেস্টটা কিন্তু ব্রড এবং নিপল দুইটা কিন্তু ওয়াইডলি স্পেসড, অর্থাৎ অনেক দূরে পরস্পর থেকে। তার ওভারি যেটা সেটা পুরোপুরি ডেভেলপ করে না, রুডিমেন্টারি থাকে। এই ছবিটিতে আরেকটি বাচ্চা দেখানো হয়েছে। দেখো যে এই বাচ্চাটার গলার দুপাশে একটা বাড়তি স্কিন ফোল্ড আছে, একে বলা হচ্ছে ওয়েবড নেক। আর এই কন্ডিশনে বাচ্চার হ্যান্ড এবং ফিটে সোয়েলিং থাকে। এই সোয়েলিংটা হয় লিম্ফ্যাডেমা বা লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের জন্য। এখন বলতে হবে এই কন্ডিশনটার নাম কি? একে বলে টার্নার সিনড্রোম। এখন আমরা দেখি এই টার্নার সিনড্রোমটি কেন হলো। এখানে দুটি সেক্স ক্রোমোজোমের মধ্যে শুধুমাত্র একটি আছে, আরেকটি সেক্স ক্রোমোজোম কিন্তু নেই। তাহলে তার ক্যারিওটাইপ কীরকম হবে? 45X0, তাই না? অর্থাৎ তার ক্ষেত্রে কি হয়েছে, এক্স ক্রোমোজোমের মনোজমি হয়েছে, তাই না? এখন এই ঘটনাটি কেন ঘটলো? এটা মোস্টলি হয়ে থাকে যখন মেল গ্যামিট ফর্মেশন হয় সেখানে নন ডিসজাংশনের কারণে। অর্থাৎ মেল থেকে যে আরেকটি এক্স বা ওয়াই ক্রোমোজোম আসার কথা ছিল সেটি নন ডিসজাংশনের কারণে আসতে পারেনি। এছাড়াও মাইটোটিক নন ডিসজাংশনের কারণেও এই কন্ডিশনটা অ্যারাইজ করতে পারে। তাহলে আমরা জেনে ফেললাম ট্রাইসোমি, মনোজমি এবং সেক্স ক্রোমোজোমের ডিসঅর্ডারের কারণে বাচ্চার অনেক ধরনের বার্থ ডিফেক্ট হতে পারে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে থাকছে জিন মিউটেশন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।